আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ লিটনুর রহমান। আমি একজন ভ্যাট কনসালটেন্ট। টুকটাক আপনাদের সাথে এই যে ক্লাসে ইন্ট্রোডিউস হয়। আমাদের আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে উপকরণ উৎপাদ সহ 4.3। তো আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে আজকের ক্লাসের টপিকসটার বিষয়ে। আশা করছি ক্লাসটা আপনাদের উপকার আসবে। আমাদের এই কোর্সের বেসিক উদ্দেশ্য হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে জেলা উপজেলা থানা পর্যায়ে এই ট্রেনিং সেশনটা পৌঁছে দেওয়া। তো আমরা এটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি এবং প্রিফার করতেছি। আমাদের উদ্দেশ্যটা বেসিকলি একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো। তো সেটা হলে আমরা বেশি খুশি। আর ঢাকায় যারা আছেন বা ঢাকার আশেপাশে তারা তো চাইলেই বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামে এসে বড় বড় যে ট্রেনিং গুলো আছে এগুলো নিতে পারেন। বেসিক্যালি যারা ঢাকার বাইরে থাকে, যারা ঢাকায় আসতে পারে না, আসা যাওয়ার সমস্যা, তাদের জন্য বেসিক্যালি এই অনলাইন সেশনটা। অনলাইন সেশনের সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা বলতে গেলে দূরের থেকে ট্রেনিংটা নিতে পারতেছেন, এটা একটা সুবিধা। আর অসুবিধা বলতে গেলে ফিজিক্যালি প্রেজেন্টেশনে যতটা সহজে বোঝানো যায়, যতটা সহজে ভিজিবল করা যায়, সেটা অনলাইনে অনেক সময় সম্ভব হয় না। যারা এই লাইনে আছেন, ভ্যাট সেগমেন্টে আছেন, যারা টুকটাক কাজের সাথে জড়িত, তারা মোটামুটি ভালোই বুঝতে পারে অনলাইন সেশনেও। আজকে আমাদের ক্লাসের টপিক্সটা হচ্ছে উপকরণ উৎপাদ সহ মোটক 4.3। ইংরেজিতে বলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, আর আরো সংক্ষেপে বলা হয় সহগ। এই সহগ নামটা এসেছে বেসিক্যালি মূল্য সংযোজন কর ও সম্পদ শুল্ক শুল্ক আইন 2012-র মাধ্যমে। আমাদের পূর্ববর্তী যে ভ্যাটের আইনটা ছিল সেটা ছিল মূল্য সংযোজন কর আইন 1991। 1991 সালে এই এই যে সহগের নাম ছিল হচ্ছে মূল্য ঘোষণা বা প্রাইস ডিক্লারেশন। ওই মূল্য ঘোষণারই একটি আধুনিক পদ্ধতি আছে সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, বাংলায় বলে উপকরণ উৎপাদ সহগ। আহ, এই উপকরণ উৎপাদ সহগ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুজ এই আইনের জন্য। কেন গুরুত্বপূর্ণ? বেশ কিছু কারণ আছে। আমি মোটা থেকে কয়েকটার কথা বলবো। এই উপকরণ উৎপাদ সহগের মাধ্যমে কিন্তু বোঝা যায় একটি পণ্যের মূল্য এবং একটি পণ্যের ক্ষেত্রে কতটুকু উপকরণ ব্যবহার করা হয়েছে এবং কতটুকু ভ্যালু এডিশন হয়েছে, মানে মূল্য সংযোজন হয়েছে। এই 4.3 এর মাধ্যমেই একটি প্রতিষ্ঠান, 4.3 দাখিলের মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠান রেয়াত দিতে পারে। উপকরণ উৎপাদ সহগ দাখিল না করিলে বা উপকরণ উৎপাদ সহগে অন্তর্ভুক্ত নেই এমন উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত নিতে যায় না। তাহলে আমরা জানলাম উপকরণ উৎপাদ সহগ একটি মাধ্যমে একটি পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। উপকরণ উৎপাদ সহগ দাখিল করার কারণেই আমরা রেয়াত প্রাপ্ত হই। যদি কোনো কারণে কোনো পণ্যের উপকরণ উৎপাদ সহগ দাখিল করা হয়নি কিন্তু রেয়াত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে রেয়াতটা বাতিল হয়ে যাবে। এ খুবই গুরুত্বপূর্ণ ইস্যুস। যারা রেয়াতি প্রতিষ্ঠান, যারা যাদের আউটপুট ভ্যাট 15% এবং যারা ইনপুট ভ্যাট রেয়াত নিয়ে থাকেন, তারা অবশ্যই উপকরণ উৎপাদক দাখিল করবেন এবং রেয়াত নেবেন, নাইলে কিন্তু এটা নিয়ে আইনগত অনেক জটিলতার ভিতরে পড়ে যাবেন। এটাই বেসিক্যালি এর প্রয়োগ। আর এর আইন, সেকশন এবং রুল সম্পর্কে একটু বলি। মূল্য সংযোজন কর ও সম্পদ শুল্ক আইন 2012-র ধারা 32 মোতাবেক এই উপকরণ উৎপাদক দাখিল করতে হয়। একটা জিনিস আপনাকে একটু বলি, মাথায় একটু সবাই নোট ডাউন করবে, সেটা হচ্ছে আইনটাকে এক্সপ্লানেশন করা হয়েছে বিধির মাধ্যমে। অর্থাৎ আইন তো বেসিক্যালি মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়, সেখানেই পাশ হয়। তো এর ধারা 32 মোতাবেক একটি প্রতিষ্ঠানকে উপকরণ উৎপাদ সহগ বা মূল্য ঘোষণা বলি বা সহগ যাই বলি না কেন, এটা দাখিল করতে হবে। ধারা 32-এর উপধারা 5, এইটা হচ্ছে মূল ধারা। এই যে মূল ধারা হচ্ছে 32। এই ধারা 32-এর উপধারা আছে মোট 5টি। তো সর্বশেষ 5 নম্বরে সে বলা হচ্ছে পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ সহ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করিতে হইবে।
এখানে একটা জিনিস, মানে মূল বিষয়টা হচ্ছে ধারা 32-এর উপধারা 5 মোতাবেক আমরা উপকরণ সব দাখিল করব। কিভাবে করব, কোন ফরমে করব, করার পরে কি হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে পাবেন না। এখানে যেহেতু বলা হয়েছে যে নির্ধারিত পদ্ধতিতে, যখনই আইনের কোথাও এটা লেখা থাকবে নির্ধারিত পদ্ধতি, তার মানে সেটা বিধিতে পাওয়া যাবে। শুধু এই আইন, এই সেকশন 32 নয়, এই আইনের ভিতরে অনেক জায়গায় লেখা থাকবে দেখেন নির্ধারিত পদ্ধতি। নির্ধারিত পদ্ধতি মানেই হচ্ছে বিধিতে তার বিস্তারিত বর্ণনা আছে কিভাবে এটা করতে হবে। তাহলে আমরা প্রাথমিক আলোচনায় বুঝলাম ধারা 32 মোতাবেক, ধারা 32-এর উপধারা 5 মোতাবেক আমাদের উপকরণ পদ সব দাখিল করতে হবে। এখন আসেন, এখানে একটা কথা বলা আছে সংশ্লিষ্ট কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে বিভাগীয় কর্মকর্তা অথবা কমিশনার। বিভাগীয় কর্মকর্তা অথবা কমিশনার। যদি আমরা হার্ড কপি দাখিল করি তাহলে সেটা যাবে বিভাগীয় কর্মকর্তার কাছে। আর যদি এই মূসক কম্পিউটার সিস্টেমে বা আইভাসে গিয়ে দাখিল করি তাহলে সেটা যাবে কমিশনারের কাছে। দুই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে বিভাগীয় কর্মকর্তা এবং কমিশনার। বিভাগীয় কর্মকর্তা হতে হলে সেই অফিসারকে হতে হবে কমপক্ষে উপকমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করতে হবে ডিসিটি পর্যন্ত বা ডেপুটি কমিশনার। এই লেভেলের কর্মকর্তারা বেসিক্যালি বিভাগীয় কর্মকর্তা হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো অফিস এই ভ্যাট ইয়েতে তো অফিসারের সংখ্যা খুবই কম। তো যুগ্ম কমিশনারদের নর্মালি এইসব জায়গায় দেওয়া হয় না, যুগ্ম কমিশনারদের পদায়ন করা হয় সব কমিশনারেটে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার এনারা বিভাগীয় কর্মকর্তা হিসাবে ডিভিশনে তাদের কার্য সম্পাদন করেন। আর যদি অনলাইনে দেওয়া হয় তাহলে অনলাইনে মিনস মূসক কমিশন, মূসক কম্পিউটার সিস্টেম বা আইভাসে, তাহলে সেটা সরাসরি কমিশনারের কাছে যাবে। কমিশনার সেটা প্রসেস করে ডিভিশনে পাঠাতেও পারে অথবা ন্যায্য বাজার মূল্যের কাছে দিতে পারে, হোয়াট এভার। তাহলে আমরা আলোচনার মাধ্যমে এতটুকু বুঝলাম যে এই উপকরণ পদ দাখিল করতে হবে সেকশন 32 সাবসেকশন 5 মোতাবেক। এখন আসেন কিভাবে করতে হবে, কার কাছে থাকবে, কতদিনের ভিতর এটা প্রসেস করবে, এই বিষয়টা দেখবো আমরা আরেকটা বিধি আছে সেই বিধিতে দেখবো। ধারা 32টা ছিল আইনের মূল ধারা, মূল আইন। আর ওখানে বলা ছিল নির্ধারিত পদ্ধতি, এই নির্ধারিত পদ্ধতিটা বলা আছে এই বিধি 21-এ। আইনটা মহান জাতীয় সংসদে পাশ হয় আর বিধিটা প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড। তো জাতীয় রাজস্ব বোর্ড যে বিধি প্রণয়ন করে এটাকে বলা হয় মূল আইনের একটু ব্যাখ্যা বিশ্লেষণ। পদ্ধতিগত বিষয়গুলো এই বিধির মাধ্যমে পরিপূর্ণ করা হয়। তো বিধি 21-এ বলছে উপকরণ উৎপদ সহ ঘোষণা। ধারা 32-এর উপধারা 5, ওই যে আমরা ধারা দেখলাম না 32-এর উপধারা 5, এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে, এখানে দুইটা জিনিস আপনাদেরকে একটু বলবো, নিবন্ধিত বা তালিকাভুক্ত, উৎপাদন বা সরবরাহ। এখানে যে দুইটা জিনিস, নিবন্ধিত বা তালিকাভুক্ত বলতে বোঝানো হয়েছে যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত, আর একটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্সের আওতায় যারা তালিকাভুক্ত। ভ্যাটের আওতায় যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে বলা হয় নিবন্ধিত, আর যারা টার্ন ওভারের আওতায় রেজিস্ট্রেশন করে তাদেরকে বলা হয় তালিকাভুক্ত। টার্ন ওভার ট্যাক্স হচ্ছে আমাদের বর্তমানে আছে মনে হয় 4%। তো যারা টার্ন ওভার ট্যাক্স দেয় তারাও, এবং যারা সরাসরি ভ্যাট পে করে তারাও, মানে নিবন্ধিত এবং তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন অর্থাৎ পণ্য উৎপাদন করে সরবরাহ দেওয়ার সময় বা সরবরাহের পূর্বে, উৎপাদন বা সরবরাহ বলতে ওই যে যারা ট্রেডার আছে, যারা উৎপাদন না করে সরাসরি পণ্যটা আমদানি অথবা অন্য অন্য ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে সরবরাহ করবে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে উৎপাদন করে সরবরাহ দিলেও তাকে 4.3 দিতে হবে। সরবরাহের পূর্বে সরবরাহ করতে হলে ট্রেডারদের সরবরাহের ক্ষেত্রেও এই 4.3 দাখিল করতে হবে। তাহলে উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম মূসক 4.3-তে বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ উৎপাদ সহ ইনপুট আউটপুট কোঅপারেশন দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ 15 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনের নিকট প্রেরণ করিতে হইবে। তাহলে নিবন্ধিত এবং তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন অথবা
সরবরাহ করার পূর্বে, অর্থাৎ পণ্য সরবরাহ করার পূর্বেই আপনাকে এই 4.3টা বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করিতে হবে। এবং বিভাগ বিভাগীয় কর্মকর্তা ওইটা প্রাপ্তির পর সেই উপকরণ উৎপাদ সহগের উপরে তার একটা সুপারিশ সহ 15 কার্য দিবসের মধ্যে, মনে রাখবেন 15 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশন নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ বিভাগে যখন আপনারা দাখিল করবেন, তখন সেই বিভাগীয় কর্মকর্তা সেই 4.3টা ঠিকঠাক আছে কিনা, বা নতুন করে কোনো এডিশন হবে কিনা, তার বাজার মূল্য ঠিক আছে কিনা, যাই হোক আমি যাবে যা যেটা সে তার অবজারভেশনে আসে আর কি, সে অবজারভেশন সহ সে কমিশনের নিকট ওটা পাঠিয়ে দেয় 15 কার্য দিবসের মধ্যে। তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না। যে সকল প্রতিষ্ঠান শতভাগ রপ্তানি করে বা রপ্তানি যোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এরূপ ঘোষণা প্রদান করতে হইবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে উপকরণ ছক দাখিল করতে হবে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট। তবে যে সকল প্রতিষ্ঠান শতভাগ রপ্তানি করে, অর্থাৎ তাদের উৎপাদিত পণ্য শতভাগ বিদেশে এক্সপোর্ট করে, সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্যের এই উপকরণ উৎপাদ সহ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করার কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, আর একটা বিষয় আছে, যে সকল প্রতিষ্ঠান সেবা সরবরাহ করে তাদেরকেও এই উপকরণ উৎপাদ সহ দাখিল করতে হবে না। অর্থাৎ সেবার ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহ দাখিল করার বাধ্যবাধকতা নাই। তাহলে আমরা মোটা দাগে কয়েকটা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে সেকশন 32 মোতাবেক, সেকশন 32-এর সাবসেকশন 5 মোতাবেক উপকরণ উৎপাদক দাখিল করিতে হইবে। বিধি 21 সেটাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করছে যে পণ্য বা পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম মোসক 4.3-এর মাধ্যমে বিভাগীয় কর্মকর্তার নিকট এই উপকরণ উৎপাদক দাখিল করিতে হবে, যার একটি কপি বিভাগীয় কর্মকর্তা সুপারিশ সহ 15 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশন নিকট প্রেরণ করিবে। তবে বিধিতে আরো বলছে যে যে সকল প্রতিষ্ঠান শতভাগ রপ্তানি করবে সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহগ দাখিল করার প্রযোজ্যতা নেই। আরো একটা ব্যাখ্যাপত্র আছে, সাধারণ একটা আদেশ আছে, সেই আদেশে বলা হয়েছে যে সেবার ক্ষেত্রে এই উপকরণ উৎপাদ সহগ দাখিল করার প্রয়োজন নাই। তাহলে আমরা সেকশন দেখলাম, বিধি দেখলাম, এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইখানে যে দুইটা সেকশন এবং বিধি, সেকশন এবং রুল দেখানো হলো, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা জি হচ্ছে স্যার, বলেন। আহ, এমনি যে কোনো পণ্যের ক্ষেত্রে 4.3টা নেওয়ার ক্ষেত্রে সরকারের যেহেতু ভ্যাট কালেকশনের প্রয়োজন হয়, তো সেখানে ফাঁকি দেওয়ার ভয় থাকে, উপকরণ সহটা দাখিল করতে বাধ্য করতে পারে। কিন্তু স্যার টেন্ডার ক্ষেত্রে দেখা যায়, স্যার টেন্ডার ভ্যালুটা নির্দিষ্ট একটা ভ্যালু থাকে স্যার, ওটার মধ্যে ভ্যাট ইনক্লুডিং থাকে। তো সেক্ষেত্রে ওই ভ্যাটটা তো ফিক্সড। তো সেক্ষেত্রে যারা হুম। টেন্ডার বিজনেস করে, এদের ক্ষেত্রে উৎপাদক সহগটা দেওয়া কতটা যুক্তিযুক্ত, যদি অন্য কোনো কারণ না থাকে যে রেয়াত আচ্ছা, নেওয়া বা অন্য প্রথম কোনো কথা কিছু, হচ্ছে, কারণ এটা আচ্ছা তো নির্দিষ্ট আপনার, ভ্যাট অন্তর্ভুক্ত থাকে এবং ওর ভ্যালুটা ওর বেশি ক্রস করা যায় না, যে ওটাই দিতে হবে মাস্ট। হয়তো কোনোভাবে উপকরণ পাস সংযোজন পাস মিলাই একটা সহগ দাখিল করে। কিন্তু এটা কি স্যার মানে অনেকটা ভ্যালুলেস না স্যার, যে এটা তো খুব একটা কাজে আসে না, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে হয়তো আরো কিছু ফাঁকি থাকতে পারে, যে হয়তো সে অপচয় বেশি দেখাচ্ছে বা রেয়াত বেশি নিচ্ছে, এই কারণগুলো ছাড়া কি আর কোনো কারণ আছে স্যার? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তরটা বলি। দেখেন, টেন্ডার, কোটেশন, কার্যাদেশ বা অন্য বিধভাবে সরকারি সত্তা, আধা সরকারি প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি বা মাধ্যমিক ও তদন্ত পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বা এনজিও বিষয়ক ব্যুরো বা আর্থিক প্রতিষ্ঠান যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বীমা, এসব প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলোতে যখন কোনো ব্যবসায়ী সরবরাহ দেয় তখন কিন্তু সেটা হচ্ছে যুগান্তর সেবা। তো যুগান্তর হয়ে যায় সেবা, সেবার ক্ষেত্রে তো উপকরণ উৎপাদক দাখিল করার প্রযোজ্যতা নাই। তার আচ্ছা মানে স্যার। কেউ যদি কোনো টেন্ডারে কোনো পণ্য সরবরাহ করে তখন সেটা কিন্তু হয়ে যায় সেবা, মানে যুগান্তর সেবা হয়ে যায়। ওকে তো স্যার।
সেবা সরবরাহের জন্য উপকরণ সহগ ঘোষণা মূসক 4.3 প্রযোজ্যতা বিষয়ে স্পষ্টীকরণ ও দিক নির্দেশনা। দেখেন, এটা হচ্ছে ব্যাখ্যাপত্র নম্বর 8 মূসক 2020 সাল। এখানে এখানে ওই যে অনেক কথাবার্তা বলা হয়েছে। সর্বশেষে বলা হয়েছে যে সুতরাং সেবা সরবরাহের ক্ষেত্রে উপকরণ সহগ মূসক 4.3 ঘোষণার প্রয়োজন নেই। আচ্ছা, এখন তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে সেকশন 32 সাবসেকশন 5 মোতাবেক উপকরণ সহগ দাখিল করতে হবে, কিভাবে করতে হবে, কার কাছে করতে হবে, কতদিনের ভিতরে কি হবে, সেটা আমরা পাবো হচ্ছে রুল 21-এ। নিবন্ধিত তালিকাভুক্ত ব্যক্তিকে এই বিভাগীয় কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। বিভাগীয় কর্মকর্তা 15 কার্য দিবসের মধ্যে একটা প্রতিবেদন বা মতামত সহ কমিশনার কাছে প্রেরণ করবে এবং শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান করতে উপকরণ উপকরণ শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য উপকরণ সহগ দাখিল করার প্রয়োজন নাই এবং যে সকল প্রতিষ্ঠান সেবার সরবরাহ দেয় তাদেরও উপকরণ সহগ দাখিল করার প্রযোজ্যতা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে যারা সেবা সরবরাহ করে তারা যদি উপকরণ সহগ দাখিল না করে তাহলে কি রেয়াত পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। যেহেতু এদের উপকরণ সহগ দাখিল করার প্রযোজ্যতা নেই, তাই এরা উপকরণ সহগ দাখিল না করলেও তারা রেয়াত প্রাপ্ত হবে যদি বিধি মোতাবেক সবকিছু ঠিক থাকে। আর আরো আইনের অনেকগুলো ক্রস কানেকশন আছে, এডিশন টেডিশন হাবিজাবি মিলে অত কিছু আর দেখানো সম্ভব হবে না। আমরা বেসিক্যালি চলে যাব একটা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনে। তো আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন সবার কাছে কি এই ভ্যাটের বইটা আছে? ডক্টর আব্দুর রব স্যারের বা যে কোনো স্যারের কোনো বইটই আছে? আমার জি কাছে স্যার, আছে। আব্দুর রব স্যার বই আছে। যেহেতু আমরা বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম ফোরাম থেকে ট্রেনিংটা থ্রো করি এবং এখানকার চেয়ারম্যান আছে ডক্টর আব্দুর রব স্যার, তো আমরা বেসিক্যালি ডক্টর আব্দুর রব স্যার বইটাকে ফলো করি এবং এখান থেকে এক্সাম্পল গুলোই আমরা তুলে ধরি। অন্যান্য স্যারের বইগুলো অনেক ভালো, নো ডাউট অ্যাবাউট ইট। তো আমরা এই স্যারের বইটাকে বেশি ফলো করি, যার কারণে এই বই থেকে এক্সাম্পল গুলো সবার সামনে তুলে ধরা হয়। অন্যান্য স্যারের বই আমরা দেখি, কিন্তু এই বইটা আমাদের কাছে একটু সহজ মনে হয়, যার কারণে এই বইটাকে বেশি ব্যবহার করি। তো আপনারা সবাই একটা করে বই কিনে নেবেন, একটা করে বই কিনে নেবেন। এই বইটা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অনলাইন সেশন মানে আপনি সব জেনে গেলেন না। আপনি কিছু বিষয়ে জানলেন, কিছু বিষয়ে দিক নির্দেশনা পেলেন, কিছু বিষয়ে একটু কানেক্টিভিটি পেলেন। তো পুরো জিনিসটা আপনাকে বুঝতে হলে আপনাকে বইয়ের ভিতরে ঢুকতে হবে। শুধু সেশন নিয়ে বলতে পারবেন না যে আপনি ব্যাগটা বুঝে গেছেন, না, এটা সম্ভব না। এই সেশনের মাধ্যমে আপনাদেরকে একটু পরিচিত করানো হলো বা আইন বিধিবিধান সম্পর্কে একটু জানানো হলো, কিন্তু মূল জিনিসটা আপনার হাতে, আপনাদের কিন্তু বই পড়তে হবে। তো আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, যেটা স্যারের বই থেকে নেওয়া একটা উপকরণ সহগের একটা মডিউল। এই অঙ্কটা স্যারের বইতে দেওয়া আছে এবং এর প্রেজেন্টেশনটা ওখানে আছে, সেখান থেকে বেসিক্যালি আমরা এই অঙ্কটা নিয়েছি। আরো অনেক বইতে অনেক রকম আছে, তো আমরা এই বইটা এটাই বারবার উপস্থাপন করি। 4.3 বেসিক্যালি দুটো অংশ, একটা আছে উপকরণ আর একটা আছে এডিশন। এই আইনটার নাম, এই যে যে আইন দিয়ে এই যে ভ্যাট আদায় করা হয়, এই আইনটার নামটাকে বলতে পারবেন ভাই? মূল্য যে কেউ একজন, সংযোজন এই কর ও আইনটার সম্পর্ক নামটা কি? শুল্ক আইন 2012। মূল্য সংযোজন কর ও সম্প্রসারণ আইন 2012। তার মানে এখানে কিন্তু বলা হয়েছে মূল্য সংযোজন, অর্থাৎ আপনি ভ্যাট পে করবেন বা ভিএটি পে করবেন আছে মূল্য সংযোজনের উপরে। তাই মূল্য সংযোজনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য একটি 4.3-তে উপকরণের ছাইট যেমন আছে, তেমনি মূল্য সংযোজনের খাতও আছে। তো ভ্যাটটা পে করা হয় বেসিক্যালি মূল্য সংযোজনের উপরে। কেমনে? ধরেন আপনি যে উপকরণগুলো কিনছেন তার উপরে ভ্যাট পরিশোধ করছেন, তো তারপরে যেহেতু ভ্যাটটা পরিশোধ করছেন সেটা যেহেতু আপনি রেয়াত নিয়ে নিচ্ছেন, তো সরকার তাহলে ভ্যাট পাচ্ছে কিসের উপরে? এই এডিশনের উপরে। যেহেতু সরকার এডিশনের উপরে ভ্যাট পায়, এই জন্য এই আইনটার নাম আছে মূল্য সংযোজন কর আইন। যে মূল্যটা সংযোজন হবে সেই সংযোজনের উপরে আপনি করটা দেবেন। এটা আছে আইনের প্রিন্সিপাল এক্সপ্রেশন, বাট ফিল্ড লেভেলে প্র্যাকটিক্যালি এটা বিভিন্ন রকম হয়ে যায়, কিন্তু মূল কোর থিমটা হচ্ছে এটা। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন আছে আমার। বলেন। স্যার, সংযোজন পাঁচটা যদি এত গুরুত্বপূর্ণ হয় সরকারের জন্য, সেক্ষেত্রে আমরা যখন সহগ নেই, তো আমরা দেখা যায় উপকরণ বার্ষিক যে আমাদের যে সাপোর্টিং গুলো দেওয়া হয় সহগের সময়, তো বেশিরভাগ ক্ষেত্রে স্যার ওই উপকরণ পাশের বিল অফ পেমেন্ট বা 4.3 এই সাপোর্টিং গুলো দেওয়া হয় বা তারা ভ্যাট অফিস থেকে নেয়। আমাদের কখনোই সংযোজন পাশের যে আমরা মূল্যটা দিয়ে থাকি, এটার জন্য সেভাবে কখনোই তারা সাপোর্টিং চায় না বা আমরা দেই না স্যার।
আচ্ছা, ওই এডিশন দেখেন, এডিশন কি কি খাতে কত টাকা দিয়েছেন ওইটা তাদের ফ্যাক্টর না। আপনি কি পার্সেন্টেজে এডিশন দিয়েছে, দ্যাট ইজ দেয়ার ফ্যাক্টর। আর এডিশনের পারপাসে আসলে সাপোর্টিং দেওয়া খুবই টাফ, এটা বোঝানো খুব কঠিন। কিন্তু উপকরণের সাপোর্টিংটা সহজে, আপনি কিন্তু উপকরণগুলো বাজার থেকে কিনবেন, তার বিল ভাউচার আছে, সেখান থেকে আপনি সহজেই সেটা দেখাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা মোশক 4.3 এর একটা কপি। তো এখানে দেখেন বেসিক্যালি দুইটা অংশ, এই যে একটি 4.3 আমি বললাম না দুইটা অংশ, সেটা হচ্ছে এই যে উপকরণ, এই যে একটা সাইড, এই যে উপকরণ, আর একটা হচ্ছে এই যে এডিশন। এই উপকরণ আর এডিশন, এই দুইটার দাম টাম নির্ধারণ করে কিন্তু একটা 4.3 রেডি করা হয়। এছাড়া ধরেন একটি 4.3 এর ধরেন প্রতিষ্ঠানের নাম, যে নামটা সেটা দেয়া থাকবে, ঠিকানা দেয়া থাকবে, বিল নাম্বার দেয়া থাকবে, কত তারিখে দাখিল করতেছেন সেটাও দেয়া থাকবে, ঘোষিত সহপরিচয় পণ্য বা সেবার সেবার প্রথম সরবরাহ তারিখ, এই এই যে পণ্য ঘোষণা করে যে প্রথম কোন তারিখে সরবরাহ করা হবে, এটা একটা অযাচিত বিষয়, এটার কোনো প্রয়োজন নাই, কারণ কেউই বলতে পারবে না তার পণ্য কবে ডেলিভারি হতেও পারে, নাও পারে। রাইট? সো এটা ইয়ে করার দরকার নেই। সেক্ষেত্রে স্যার সংযোজনের যে হারটা বললেন একটু আগে পার্সেন্টেজ, এটা ক্যালকুলেট করার মানে ওদের কিসের উপকরণ পাশে যে মূল্যটা থাকে সেটার উপর নির্ভর করে পার্সেন্টেজ দেয়, না টোটাল একটা বাজার যাচাই এই যে করে পার্সেন্টেজ টোটাল দেয়? আছে না, এই যে টোটাল, এই যে টোটাল, হ্যাঁ, এই টোটালকে এটাতে ভাগ দেবে, ভাগ দিলে পরেই পার্সেন্টেজ টোটালের উপর চলে আসবে। depend। বুঝতে পারছি, এইভাবে। এমন না যে উপকরণ পাশে 10 টাকা হলে আপনাকে 30% বা 25% দিতে হবে, তো সেই হিসেবে সংযোজন পড়াটা এভাবে করে না স্যার, তাহলে স্যার না, এটা এখানে যত টোটাল আসবে টোটাল তাকে ভাগ দেবে। তো এখন টোটালের তো দেখে তার সরকারের পার্সেন্টেজ বের করে। রাজস্ব আহরণের জন্য তো কত কিছুই করা লাগে। জি স্যার, ওকে। আচ্ছা, তাহলে এই এই যে এই বাম সাইডে উপকরণ সহকারে বাম সাইডে প্রতিষ্ঠানের নাম, যে 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 প্রতিষ্ঠানের নাম সেটা লিখবেন, ঠিকানা লিখবেন, বিল নাম্বার লিখবেন, দাখিলের যে তারিখে দাখিল করবেন সেটা লিখবেন। আর একটা জিনিস এডিশনালি, এই যে এইটা একটা কোডিং সিস্টেম, কেউ যদি মনে করে যে এটা করবো করতে পারে, না করলে না করতে পারে। তো নর্মালি এখানে যেমন এই প্রতিষ্ঠানের নাম, এটা হচ্ছে ইনপুট আউটপুট কোঅপারেশন -01 পাবলিক, এটা 01 মানে 1 নম্বর, আর এটা হচ্ছে মে 2024, অর্থাৎ 2024 সালের মে মাসে এটা দাখিল করা হয়েছে। আচ্ছা, এবার আসেন যে এই উপকরণ সহগের প্রথমে আছে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যাটা হচ্ছে এই যে 1 2 3 4 5 6, এখানে যে যে বিবরণে যে উপকরণগুলো আছে, এই সিরিয়াল এবং এডিশনের যে সাইডে আছে, আপনি যত পর্যন্ত আসবে এই সিরিয়ালে চলে আসবেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কিন্তু পণ্যের এইচএস কোড, আপনি যে পণ্যটা তৈরি করতে যাচ্ছেন সেই পণ্যের এইচএস কোডটা জানাটা খুবই জরুরি। এই জন্য এখানে যে পণ্যের এইচএস কোড, এই পণ্যের এইচএস কোডটা আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী বসাতে হবে। আর যেহেতু অ্যানালাইসিসে বলা হয়েছে যে অরেঞ্জ জুস তৈরি করবে, মানে জুস তৈরি করবে, সেটা অরেঞ্জ জুস যাই হোক, তো আমরা ধরে নিচ্ছি এটা অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস, এই যে সরবরাহিত পণ্যের নাম ও বর্ণনা, এটা হচ্ছে সে, এই প্রতিষ্ঠানটা অরেঞ্জ জুস 150 ml তৈরি করে সরবরাহ করবে, যেটা এই যে এই কলাম 3-এ লিখতে হবে। আর সরবরাহের একক হচ্ছে পিস, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যে পণ্যটা তৈরি করবে অরেঞ্জ জুস, প্রতি পিস হিসাবে সরবরাহ করবে। আর 5 নম্বরে আছে বিবরণ। বিবরণ আছে কি কি উপকরণ সেখানে ব্যবহার করবে তার একটা ডিটেলস বিবরণ। 6 নম্বরে আছে অপচয় পরিমাণ, অর্থাৎ এই 150 গ্রাম ওজনের অরেঞ্জ জুস তৈরি করতে গিয়ে এই যে উপকরণগুলো কতটুকু অপচয় সহ লাগে তার একটি বিবরণ। 7 নম্বর কলামে আছে ক্রয় মূল্য, অর্থাৎ এই উপকরণগুলো অপচয় সহ মূল্যের ক্রয় মূল্যটা কত সেটা আসবে। 8 নম্বরে আছে অপচয়ের পরিমাণ, কি পরিমাণ অপচয় হয়। আর 9 নম্বর আছে শতকরা হার। 10 নম্বর আছে মূল্য সংযোজনের খাত। আর 11 নম্বর আছে মূল্য, মানে টাকা। মন্তব্যে কিছু লিখলেও লিখতে পারেন, না লিখলেও না লিখতে পারেন। তাহলে এই যে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা হেডিং আছে, সেই হেডিং অনুযায়ী বসাতে হবে। স্যার এইচএস কোডের লিস্টটা কোথায় পাবো? আচ্ছা, বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল, ফার্স্ট শিডিউল। আরো সংক্ষেপে যদি আহ, পাইতে চান, দেখালে ওই যে গুগলে সার্চ দেবেন, প্রোডাক্টের নাম লিখে এইচএস কোড অফ
যে প্রোডাক্টের নাম বলবেন সেই প্রোডাক্টের এসএস কোড চলে আচ্ছা আসবে। আচ্ছা ঠিক আছে, গুগল করে পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে বেসিক্যালি যেমন এসএস কোডের ক্ষেত্রে সারা বিশ্বে কিন্তু হেডিংটা সেম। আমেরিকায়ও এক ওই প্রোডাক্টের হেডিং যা, বাংলাদেশেও একই হেডিং। তো অনলাইনে যেটা পাবেন, প্রথম 4টা সংখ্যা নেবেন, ওই 4টা সংখ্যাকে বলা হয় হেডিং। ওই হেডিং দিয়ে আপনি বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউলে গিয়ে খুঁজে দেখবেন যে আপনার পণ্যের বর্ণনার ক্ষেত্রে কোন এসএস কোডটা মেলে। একটা হেডিং এর আন্ডারে অনেকগুলো 50টা 60টা 30 40 20 25 অনেকগুলো প্রোডাক্ট থাকে একটা হেডিং এর আন্ডার। তো এর ভিতরে আপনার উৎপাদিত পণ্য কোনটা হবে সেটা ওর সাথে একটু মিলিয়ে নেবেন। তাহলে এখানে অ্যানালাইসিসটা আছে এইভাবে: একটি প্রতিষ্ঠানের 150 গ্রাম ওজনের প্রতি প্যাক অরেঞ্জ জুস উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও মূল্য সংযোজনের তথ্য নিম্নরূপ। এখানে দেখেন, প্রতি প্যাক জুস উৎপাদনে 24.49 গ্রাম চিনি প্রয়োজন হয়। চিনি স্থানীয় বাজারে ক্রয় করা হয়ে থাকে, ওগুলো প্রয়োজন নেই। যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রতি প্যাক জুস উৎপাদনে 24.49 গ্রাম চিনি প্রয়োজন হয়। চিনি প্রতি কেজির দাম হচ্ছে 35 টাকা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই 24.49 গ্রাম চিনির মূল্য কত হবে তা কস্টিং শিটে দেখানো হয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় 0.49 গ্রাম চিনি অপচয় হয়ে যায়। এই যে অ্যানালাইসিসটা আমরা 4.3-তে কিভাবে ইনসার্ট করব সেটা এখন দেখবো। আবারও আপনাদেরকে বলি, প্রতি প্যাক জুস উৎপাদনে 24.49 গ্রাম চিনির প্রয়োজন হয়। প্রতি কেজি চিনির দাম 35 টাকা। আর এই 24.49 গ্রাম চিনি, 24.49 গ্রাম চিনির ভিতরে 0.49 গ্রাম অপচয় হয়ে যায়। এই আছে বেসিক 3টে অ্যানালাইসিস। এইটার ভিত্তিতে আমরা 4.3-তে কিভাবে দেখাবো সেটা আসে। তো আমরা লিখলাম সুগার অপচয় সহ পরিমাণ 24.49 গ্রাম। সুগার 24.49 গ্রাম, রাইট। এখানে একটা জিনিস আপনাদের দেখাই যে 150 ml সাইজের অরেঞ্জ জুস তৈরি করতে আমাদের চিনি লাগছে আছে 24.49 গ্রাম। 1 কেজি চিনির দাম যদি 35 টাকা হয়, তাহলে 24.49 গ্রাম চিনির দাম কত সেটা আমরা বের করবো। তো যেহেতু আমার চিনির ব্যবহারটা হচ্ছে গ্রামে, তাহলে আমাকে টাকাকে গ্রামে ভেঙে নিতে হবে। তাহলে 35 / 1000, তাহলে এটা আসলে প্রতি গ্রামের দাম। আর ইন্টু 24.49 ইজ ইকুয়াল টু, এই যে 0.857 টাকা হচ্ছে আমার চিনির দাম, যেটা আমাদের মূসক 4.3-তে দেওয়া আছে। আচ্ছা, এই যে তাহলে অপচয় পরিমাণ আছে 24.49 গ্রাম, ক্রয় মূল্য এই যে দাম, এই যে ক্যালকুলেটর আসলে 24.49 গ্রাম চিনি টাকা হচ্ছে 0.857 টাকা। এই যে ক্রয় মূল্য 0.857 টাকা। এখানে বলা হয়েছিল, অ্যানালাইসিসে বলা হয়েছিল 24.49 গ্রাম চিনির ভিতরে 0.49 গ্রাম চিনি অপচয় হয়ে যায়। তাহলে আমরা অপচয়ের পরিমাণ লিখলাম 0.49 গ্রাম। আর পার্সেন্টেজটা করবো কিভাবে? এইভাবে 0.49 ডিভাইডেড বাই 24.49 ইন্টু 100। এই যে 2%, এই যে শতকরা হার হচ্ছে 2%। কারো কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছি স্যার, আমরা যখন 6.1-এ আমরা এই যে উপকরণের ব্যবহার দেখাবো, তখন আমরা কি এক্সাক্ট হলো অপচয় সহ যেটা আছে, যেমন এটা 24.49, এটাই দেখাবো না এর থেকে কম দেখাতে পারবো? আপনাকে অবশ্যই অপচয় সহ বাদ দিতে হবে। এখানে যেটা দেখবে এটাই দিতে পারবো না, মাঝামাঝি করে নেওয়া যাবে? না এরকম না কি না না করা না, যাবে? আপনি যদি 4.3-তে অপচয় সহ দেখিয়ে থাকেন, তাহলে জি। অপচয় সহ তো আপনাকে বাদ দিতে হবে, তাহলে তো আপনি ফাইসে যাবেন। আর কারো স্যার কোনো একটা প্রশ্ন? কোশ্চেন ছিল। জি স্যার। বলেন। স্যার এইটা তো দেখা যাচ্ছে র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, যখন আমাদের মানে এয়ার কন্ডিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অপচয় তো আসলে থাকে না, তখন কিভাবে করবো এটা? অপচয় দেবেন না, যদি অপচয় না থাকে দেবেন না, কিন্তু অপচয়টা তো এমন হইতে পারে যে 100টা উৎপাদন করতে গেলে 2টো নষ্ট হয়ে যায়। বা একটা এয়ার কন্ডিশনার তৈরি করতে গেলে যতগুলো উপকরণ লাগে, দেখা যায় যে সরাসরি তো একটা এয়ার কন্ডিশনার উপকরণ নয়, তাই না? একটা এয়ার কন্ডিশনার তো অনেক উপকরণ আছে। জি স্যার। আমার মনে হয় 100 150 আইটেম আছে ওর ভিতরে। তো ওই উপকরণ গুলো ব্যবহার করেই তো আপনার এয়ার কন্ডিশনার হবে, তাই না?
স্যার ইম্পোর্টারদের ক্ষেত্রে তো আসলে ওইটা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয় যেটা, সেক্ষেত্রে এটা কিভাবে করবো আমি এটা জানতে চাচ্ছিলাম। তো ইম্পোর্টারের ক্ষেত্রে মানে উনি কি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার না কমার্শিয়াল ইম্পোর্টার? উনি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার। তো উনি যখন ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হিসাবে এই এসির যে বিভিন্ন পার্টস আলাদা আলাদা ভাবে নিয়ে আসে, তাই না? জি স্যার। উনি তো সরাসরি এসি নিয়ে আসে না, এসিতে ভাগ ভাগ করে তো নিয়ে আসে। হ্যাঁ, এসি কে 3টা কি 4 পার্টে আপনার করে সেটাকে নিয়ে আসে। হ্যাঁ, 4-5টা পার্টে নিয়ে আসে, তো 4-5টা উপকরণ সে দেখাবে। যদি তোর অপচয় হয় তাহলে অপচয় দেখাবে, না হলে দেখাবে না। অপচয়টা দেখাতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। যদি হয় আপনি দেখাবেন, না হলে দেখাবেন না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার অপচয়ের শতকরা হার কোনো লিমিটেশন আছে কিনা? আছে আছে, এগুলো যখন ওই যে অডিট হয় তখন এগুলো একটু ক্যালকুলেশনে নেওয়া হয়। দেখেন, এটা হচ্ছে এই যে আমি যেটা দেখালাম সুগার, হ্যাঁ, এরপরে অ্যানালাইসিস গুলো সব আছে সেম পদ্ধতি, হ্যাঁ, সেম ভাবে করা। তো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখানোটা টাফ, কিন্তু যেটা আপনাদের জন্য প্রবলেম হবে সেটা আমি আপনাদের একটু দেখাই। এই যে অ্যাসেপ্টিক প্যাক এবং মাস্টার কার্টুন, এই দুটো আপনাদের একটু সমস্যা হতে পারে, এই দুটো আমি দেখাবো। আর হচ্ছে এই যে আমরা যেটা করলাম এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা বাসায় বসে এটা অ্যানালাইসিসটা একটু মিলাই নেবেন। মানে এখানে করাই আছে, ঠিক কি কিভাবে এখানে বসছে সেটা তো একটা প্রেজেন্টেশন দেখাইলাম। আর একটা হচ্ছে যে অ্যাসেপ্টিক প্যাক এবং মাস্টার কার্টুন অর্থাৎ প্যাকিং ম্যাটেরিয়ালস, এটাই আপনারা একটু সমস্যায় পড়তে পারেন, এই জন্য এটা আমি একটু দেখিয়ে দেবো। স্থানীয় একটি নিবন্ধিত উৎপাদনকারী প্যাকেজিং প্রতিষ্ঠান হতে প্রতি কেজি অ্যাসেপ্টিক প্যাক 125 টাকা দরে এবং প্রতি 60টি প্যাকেটের জন্য একটি করে মাস্টার কার্টুন প্রতি পিস 15 টাকা দরে ক্রয় করেন। এক্ষেত্রে গড়ে 5% অপচয় হবে বলে জানা গেছে। উল্লেখ্য, হিসাব করে দেখা গেছে প্রতি কেজি অ্যাসেপ্টিক প্যাকে 100টি প্যাকেট হয়। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলেও এই অ্যাসেপ্টিক প্যাক হচ্ছে এই যে জুস, জুস যে প্যাকেটের ভিতরে থাকে ওটাকে বলা হয় অ্যাসেপ্টিক। বুঝতে পারছেন? আপনারা তো জুস টুস খাইছেন, খান নাই? এটা সুন্দর চারকোনা করে যে একটা প্যাকিং সামগ্রী থাকে আর কি, ওটাকে বলা হচ্ছে অ্যাসেপ্টিক প্যাক। তো এই প্রতি কেজি অ্যাসেপ্টিক প্যাক 125 টাকা দরে কিনা হয়েছে এবং হিসাব করে দেখা গেছে 1 কেজিতে 100টি অ্যাসেপ্টিক প্যাক হয়। অর্থাৎ 1 কেজিতে 100টি অ্যাসেপ্টিক প্যাক হয় এবং এই 100টি অ্যাসেপ্টিক প্যাকের দাম আছে 125 টাকা। এবং এই 60টা মিলে একটা মাস্টার কার্টুন হয়, 60টা মানে এরকম 60টা মাস্টার কার্টুন একটা প্যাকেটের ভিতরে ঢোকানো হয়, তো সেটাকে বলা হচ্ছে মাস্টার কার্টুন। এরকম 60টা অ্যাসেপ্টিক প্যাক যে কার্টুনের ভিতরে রাখা হয় সেটাকে বলা হচ্ছে মাস্টার কার্টুন। তো সেই মাস্টার কার্টুনটা তো ওই প্রোডাক্টেরই একটা অংশ। এই জন্য ইন্টারনাল এবং ইনার সাইড এবং আউটার সাইড দুইটা প্যাকিং সামগ্রী হিসাবে নিয়ে আসতে হবে। তো এখানে দেখা যাচ্ছে প্রতি 60টি প্যাকেটের জন্য একটি করে মাস্টার কার্টুনের প্রতি পিস 15 টাকা দরে ক্রয় করেন। অর্থাৎ এক্ষেত্রে একটা মাস্টার কার্টুনের দাম 15 টাকা। এক্ষেত্রে গড়ে মানে উভয়ের ক্ষেত্রে অর্থাৎ অ্যাসেপ্টিক প্যাক এবং মাস্টার কার্টুন উভয়ের ক্ষেত্রে বলা হচ্ছে 5% অপচয় হবে। তাহলে এটা এই অ্যানালাইসিসটা আমরা ওখানে কিভাবে ইনপুট দিতে পারি সেটা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন যে 1 কেজিতে 100 অ্যাসেপ্টিক প্যাকেট, তাহলে প্রতি 150 ml অরেঞ্জ জুসের জন্য আমার অ্যাসেপ্টিক প্যাকের ব্যবহার আছে 1.05। এটা তো ঠিক আছে না? কারণ বলা হয়েছে যে 5% অপচয় হবে, তাহলে আমাকে একটা ব্যবহার করতে গেলে 5% অপচয় সহ ধরতে হবে। এটাকে আপনারা বুঝতে পারছেন? এই যে অ্যাসেপ্টিক প্যাক আছে আপনার অপচয় সহ পরিমাণ আছে, যেহেতু বলা আছে এক্ষেত্রে গড়ে হিসাব করে দেখা গেছে 5% অপচয় হবে, তাহলে অপচয় সহ ব্যবহার 1.05। অর্থাৎ একটা তো ব্যবহার হবেই, সেক্ষেত্রে একটা পাইতে গেলেও দেখা যাচ্ছে 100টায় 5টা নষ্ট হয়ে যাবে। এই জন্য 5% ওয়ান পয়েন্ট অপচয় জিরো ধরা ফাইভ হয়েছে। তাহলে অপচয় সহ 1.05, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি। পারছি। অপচয় সহ দাম হইলো আমার 1 কেজি অ্যাসেটিক প্যাকের দাম কত ছিল? এই 125 টাকা, তাই না? তাহলে 125 টাকায় পাচ্ছি কত আমরা? 100টি। তাহলে প্রতিটার দাম কত আসছে? তাহলে 125 ÷ 100, প্রতি পিসের দাম আসছে 1.25। আর আমার অপচয় সহ ব্যবহার কত? ইন্টু 1.05। 125 ÷ 100, প্রতিটার দাম আসছে 1 টাকা, 1 টাকা 25 পয়সা, ইন্টু
1.05, এই 1 টাকা 31 পয়সা, মানে এক পিস অ্যাসিড প্যাকের দাম আছে 1 টাকা 31 পয়সা। এই যে অ্যাসিড প্যাক 1.05 পিসের দাম আছে 1 টাকা 31 পয়সা। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। অনেকের কাছে একটু জটিল মনে হবে, অনেকের কাছে সহজে এটা বোধগম্য হবে, কিন্তু আমরা যারা এটা স্টাডির ভিতরে থাকবো, কম বেশি দেখাশোনার ভিতরে থাকবো, সবার জন্য সহজ হয়ে যাবে। যারা নতুন নিউ কামার তাদের জন্য একটু বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, এবার আসেন মাস্টার কার্টুন। তাহলে প্রতি 60টির জন্য আমাদের একটা মাস্টার কার্টুন লাগে, রাইট? এটা তো আমরা বুঝছি যে প্রতি 60টার জন্য কিন্তু আমাদের একটা মাস্টার কার্টুন লাগে। প্রতি 60টি প্যাকেটের জন্য একটি করে মাস্টার কার্টুন প্রতি পিস 15 টাকা ধরে ক্রয় করেন। আমরা তো করতেছি একটা শেপার্ডস কার্টুন বা অ্যাসিড প্যাকেট 150 ml অরেঞ্জ জুস। তো একটা মাস্টার কার্টুনের ভিতরে তো 150 ml অরেঞ্জ জুস রয়েছে মোট 60টা, তাই না? কিন্তু আমরা সহগ দাখিল করতেছি, তৈরি করতেছি একটির জন্য। তাহলে দেখেন 60টার জন্য তো লাগবে 1.05, রাইট? 60টার জন্য তো 1.05 লাগবে, ডিভাইডেড বাই, যেহেতু 5% অপচয় আছে, ডিভাইডেড বাই 60। তাহলে এই একটি শিপার্স কার্টুনের জন্য আমার মাস্টার কার্টুনের ব্যবহার আছে 0.0175 পিস। এটা কি বুঝতে পারছেন সবাই? আরেকবার বলুন স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রতি 60টি অ্যাসিড প্যাকেজের একটা মাস্টার কার্টুন থাকে, মানে একটা মাস্টার কার্টুনের ভিতরে 60 পিস ওই 150 ml অরেঞ্জের জুস থাকে। বুঝতে পারছেন? এখন বলা হচ্ছে যে শিপার্স কার্টুন এবং মাস্টার কার্টুন উভয়ের ক্ষেত্রে বলা হচ্ছে 5% অপচয় হয়। তাহলে মাস্টার কার্টুনের 60টার জন্য তো আমার মাস্টার কার্টুন লাগবে আছে 1.05। প্রতি 60টার জন্য তো 1.05 লাগবে, তাই না? যেহেতু 5% অপচয়, 60টার জন্য যদি 1.05 লাগে, তাহলে একটার জন্য কয়টা লাগছে? ডিভাইডেড বাই 60। এই যে একটার জন্য, মানে একটি অ্যাসিড প্যাকের জন্য 150 ml অরেঞ্জের জন্য মাস্টার কার্টুনের ব্যবহারটা হচ্ছে 0.0175। এই যে মাস্টার কার্টুন 0.0175, এই ফাইভের জন্য 7টাকে 8 করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। যদি কেউ বুঝতে না পারেন তাহলে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করবেন। আচ্ছা, ধরে নিচ্ছে সবাই বুঝতে পেরেছে। এখন দেখেন, এইটা যদি একটি 150 ml অরেঞ্জ জুসের, মানে এক পিসের ক্ষেত্রে মাস্টার কার্টুনের ব্যবহার হয় 0.0175 মানে পিস, তাহলে ইনটু প্রতি পিস মাস্টার কার্টুনের দাম কত ছিল? 15 টাকা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো এই যে 15 টাকা, এই 15 টাকা প্রতি পিস মাস্টার কার্টুনের 15 টাকা। তাহলে আমার এখানে এটা আছে 150 ml সাইজের একটা অরেঞ্জ জুসের জন্য মাস্টার কার্টুনের ব্যবহার আছে এইটা ইনটু 15। এই যে 0.262, এইটাকে আমরা হয়তো 3 করে নেব। 0.262, এটা হয়তো 3 হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে 0.267 আছে, কারণ আছে এই যে এটা যখন 8 ধরে নেওয়া হয়েছে তোকে ওই 15 দিয়ে গুণ করলে এই টাকাটা আসছে আর কি। মূল বিষয় আছে এটা আছে 267 টাকা আছে, মানে 0.267 টাকা হচ্ছে এর ক্রয় মূল্য, এক পিস মাস্টার কার্টুনের ক্রয় মূল্য। এটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এই দুটো বেসিক্যালি এর ভিতরে কঠিন। আর পরে অ্যানালিসিস যে গ্যাস, ইলেকট্রিসিটি, অ্যাডভার্টাইজিং, সিএনএফ কমিশন, এগুলো সব ওই অ্যানালিসিস এ দেওয়া আছে এই যে এই হারে। বুঝতে পারছেন? এটা জাস্ট বসায় নিতে হবে। এই স্যালারি ওয়াইজ আছে, এগুলো সব ক্যালকুলেশন করে দেওয়া আছে ওখানে। আপনাদের জাস্ট আপনাদের এইগুলো এই যে শেয়ার করে দেওয়া হবে, আপনারা সব বাসায় বসে এটা ক্রস ম্যাচ করে নেবেন। এটা এখন স্যার ওভারঅল সংযোজন ক্লাসের পাশের উপর। স্যার একটা হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন ছিল। সংযোজন পাশের যে আইটেম গুলা, হ্যাঁ। হেড গুলা কি হবে বা এগুলোর ক্যালকুলেশনের সিস্টেমটা কি স্যার বলা যায়, বা এটা কিসের উপর কিভাবে বের করা স্যার? আচ্ছা, এটা জানতে হলে আগে উপকরণ কোনগুলো সেটা জানতে হবে। বুঝতে পারছেন? ধরেন যেগুলো উপকরণ নয় সেগুলো এডিশন। এখন স্যার এটা কি আমরা যে অডিট হয় খাতগুলো কি স্যার অডিট আইটেম গুলো হবে, না এর বাইরেও কোনো আসতে পারে স্যার? সেটা তো আলাদা বিষয়। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে আপনি এই কোন কোন জিনিসগুলো আপনার এখানে প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনি এখানে দিবেন। এখন দেওয়ার ভিতরে কোনটা উপকরণ কোনটা এডিশন সেটা আপনাকে আলাদা করতে হবে। তো উপকরণের একটা সংজ্ঞা আছে, দেখবেন সেই সংজ্ঞায় বলেছে কোনগুলো উপকরণ, যেগুলো উপকরণ সেইগুলো উপকরণ হবে, আর বাদ বাকিগুলো সব এডিশনে যাবে। এখন স্যার এই খরচগুলা সংযোজন যাক বা উপকরণ পাশে যাক, এই খরচগুলার হেডটা বা কোন খরচগুলো আসবে এখানে,
এটা কি আমাদের যে প্রতি বছর যে অডিট রিপোর্ট হয় সেখান থেকে সেই এগুলো নিতে হয়, না এর চেয়ে বেশি কম হতে পারে? সাপোজ অডিটে 10টা খাতের কথা বলা আছে স্যার, খরচের কথা, আমি কি স্যার এখানে 8টা দিতে পারবো, না এখানে 12টা দেওয়ার সুযোগ আছে? আপনি দিতে পারবেন না কেন? অডিটের খরচগুলো তো বিভিন্ন রকম খরচ বিভিন্ন রকম ভাবে ঢোকে। ওকে স্যার, অডিটের বাইরে স্যার খরচ দেখানো যাবে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে স্যার ওদের খরচের আইটেম যত বাড়বে, সরকারের সংযোজনের পাশে হারও তত বাড়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে তো হ্যাঁ, স্যার এডিশন কোনো যত আইনের কোনো বাড়বে সরকারের বাধ্যবাধকতা এগুলো আছে? তত বাড়বে। আইনের কি কোনো বাধ্যবাধকতা আছে যে এগুলো দেখাইতে হবে মাস্ট, যে না, সংযোজনের না, পাশে? এমন কোনো বিষয় না। ঠিক আছে স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করবো, বুঝছেন? আর এই যে স্যার একটা এই যে প্রশ্ন ছিল ওয়ার্কিং, স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে 15 দিনের কথাটা স্যার, দেখি আমি উৎপাদন শুরু করার 15 দিন আগেই সহজ জমা দেবো? পণ্য সরবরাহের পূর্ববর্তী 15 দিনের ভিতরে আপনাকে সব ঘোষণা দাখিল করতে হবে। অর্থাৎ পণ্য সরবরাহ যদি আপনি আগামীকাল করেন তাহলে আজকেও দিতে পারেন। পূর্ববর্তী সেক্ষেত্রে 15 দিনের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমি দিলাম কালকে বা 2 দিন পরে পুনঃসভা করব, আমি রিসিভ করে নিয়ে আসলাম সবটা, কিন্তু পরবর্তীতে 3-4 দিন পর ওরা সত্যায়িত করে, তখন ওরা সত্যায়িত করে না। সেক্ষেত্রে স্যার সত্যায়িত না হওয়া পর্যন্ত কি সরবরাহ দেওয়া যায় শুধুমাত্র সত্যায়িতের সাথে সরবরাহের কোনো সম্পর্ক নেই। আপনি দাখিল করেছেন মানে আপনি ঘোষণা দাখিল করে দিয়েছেন, বুঝছেন? এটা কি অনুমোদন পাওয়া হয়ে গেল স্যার? আমি একটা দাখিল করে নিয়ে আসলাম, এটা কি অনুমোদন অনুমোদন না, এটা তো এখন তো 4.3 অনুমোদনের কোনো বিষয় নেই, বুঝছেন? এটা তো এখন ওই যে বিভাগীয় কর্তা প্রসেস করে কমিশনের কাছে পাঠিয়ে দেবে। যতদিন না এটা আছে ন্যায্য বাজার মূল্য হবে ততদিন এর কোনো অনুমোদন নেই। 4.3 কোনো অনুমোদন নেই যতদিন না ন্যায্য বাজার মূল্য হবে।